দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। কোভিডের ভীতি কাটিয়ে বাড়তে শুরু করেছে স্থানীয় বিনিয়োগ। বিনিয়োগ ফেরাতে কোথায় নজর? বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রতিযোগীদের পিছিয়ে বাংলাদেশ, ব্যর্থতার কারণ কি? প্রণোদনা প্যাকেজের সুবিধা কতটা পাচ্ছেন নারী উদ্যোক্তারা, বাধা কোথায়? এমন সব প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের আয়োজন। বিনিয়োগে আগ্রহ বাড়ছে স্থানীয় উদ্যোক্তাদের, তবে আশানুরূপ সাড়া মিলছে না বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বলছে, বাংলাদেশে কোভিড পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠলেও বিশ্বে এর নেতিবাচক প্রভাব রয়ে গেছে, যার কারণে স্থানীয় বিনিয়োগ বাড়তে শুরু করলেও পিছিয়ে রয়েছে বিদেশি বিনিয়োগ। এমন পরিস্থিতিতে বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের ব্র্যান্ডিং করবে বিডা। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। করোনার কারণে গেল বছর বড় ধাক্কা খেয়েছে সব ধরনের বিনিয়োগ, তবে আশার কথা হচ্ছে ভীতি কাটতে শুরু করেছে স্থানীয় উদ্যোক্তাদের। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বলছে, চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে ৬৪৪টি স্থানীয় বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছে। গোটা ২০১৯-২০ অর্থ বছরে যেখানে নিবন্ধিত হয়েছিল ৭২৯টি প্রকল্প। লোকাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটি রাইজিং ট্রেন্ড আছে। এই দিক থেকে আমরা আশাবাদী যে এই বছর আমাদের অ্যাটলিস্ট লোকাল ইনভেস্টমেন্টের যে পরিস্থিতি সেটির ভালো উন্নতি হবে। তবে গতি নেই বিদেশি বিনিয়োগে। হিসেব বলছে, গেল ৭ মাসে ৬৫টি বিনিয়োগ প্রকল্পের জন্য প্রস্তাব এসেছে বিদেশি উদ্যোক্তাদের পক্ষ থেকে। ২০১৯-২০ অর্থ বছরে যেখানে বিনিয়োগ প্রস্তাব এসেছিল মোট ১৬৬টি, বিডা বলছে সে সময় বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল মোট $২৩৭ কোটি, যা জিডিপির 0.54 ভাগ। এই মুহূর্তে এফডিএ এর পরিমাণ সেটি আসলে খুবই কম, ইটস বিলো 1%। গত কয়েক বছর ধরে ইট ওয়াজ অ্যারাউন্ড 1%, কখনো 1%-এর কিছু বেশি হয়েছে, কখনো 1%-এর কিছু কম হয়েছে, কিন্তু এই প্যান্ডেমিকের কারণে আমরা কিন্তু 1%-এর অনেক নিচে চলে গেছি। বিদেশি বিনিয়োগকারী যারা বাংলাদেশে আছেন তারা একটি বিষয় নিয়ে খুব কমপ্লেইন করেন, সেটি হলো যে বাংলাদেশে কর্পোরেট ট্যাক্স বেশি। নন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে এটি 32.5%, ভিয়েতনামে এটি অনেক কম, এটি ইজ অ্যারাউন্ড 20%। যে আমাদের কর্পোরেট ট্যাক্স রেশনালাইজ করতে হবে, কারণ মোটা দাগে এটি বেশি চোখে পড়ে। কর হার ছাড়া বিনিয়োগ পরিবেশের দিক থেকে অন্যান্য ক্ষেত্রে প্রতিযোগীদের চেয়ে বাংলাদেশের অবস্থান ভালো, এমন দাবি বিডার। তবে যথাযথ ব্র্যান্ডিংয়ের অভাবে যার অনেক কিছুই অজানা বিদেশি বিনিয়োগকারীদের কাছে। এজন্য বাংলাদেশের ব্র্যান্ডিং করতে সমঝোতা চুক্তি করল প্রতিষ্ঠানটি। বাংলাদেশকে বিদেশিদের কাছে পজিটিভলি উপস্থাপন করতে হবে, এছাড়া বিদেশি বিনিয়োগ আনা সম্ভব নয়। এই প্রচারটি দরকার, তাদের কাছে উপস্থাপন করা দরকার কি কি সুযোগ সুবিধা এখানে আছে, এখানে বিদেশি বিনিয়োগ কতটা লাভজনক, এই বিষয়গুলি তুলে ধরতে হবে। আপনাদের সহযোগিতা যদি পাই, বিবিএফ এবং বিডা মিলে আমরা পৃথিবীর বিভিন্ন ইম্পর্টেন্ট ডেস্টিনেশনে আমরা কাজ করতে চাই এবং ইতিমধ্যেই আমরা কাজ করেছি। আপনারা জানেন যে জাপানের রাষ্ট্রদূত ওই দিন ইন্টারভিউ করেছিলাম, তিনি বলেছেন যে বাংলাদেশ এবং জাপান তো সম্পর্ক রয়েছেই, কিন্তু তোমার বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের সাথে জাপানিজ এম্বাসির একটি হেলদি পার্টনারশিপের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। বিদেশি বিনিয়োগ আনতে এরই মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথেও যৌথভাবে ব্র্যান্ডিংয়ের কাজ শুরু করেছে বিডা। এ বিষয়ে সমঝোতা চুক্তির পরিকল্পনা রয়েছে এইচএসবিসির সাথেও। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কোভিডের সময়ও বাংলাদেশের চেয়ে বেশি বিদেশি বিনিয়োগ পেয়েছে ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো প্রতিযোগী দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, অবকাঠামো, শুল্ক নীতি এবং উৎপাদনশীলতায় পিছিয়ে থাকার কারণে বিনিয়োগ আকর্ষণে সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। তাই কোভিড পরবর্তী সময়ে ব্যবসার পরিবেশ উন্নয়নের পাশাপাশি দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন দেশের সাথে আঞ্চলিক জোট গঠনের পরামর্শ দিয়েছেন তারা। বুধবার ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি আয়োজিত ভার্চুয়াল সেমিনারে এসব বিষয় উঠে আসে। বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে গড়ে সময় লাগে 168 দিন আর আমদানিতে লাগে 216 দিন। উভয় ক্ষেত্রেই ভিয়েতনামের লাগে 56 দিন মাত্র। দেশটিতে আমদানি ব্যয় অনেক কম, $373, যেখানে বাংলাদেশের $900 গড়ে। এদেশের সম্পদ নিবন্ধনের সময় ও খরচ দুটোই বহুগুণ বেশি প্রতিযোগী দেশটির তুলনায়। ইন্দোনেশিয়া, কম্বোডিয়ার মতো বাংলাদেশের অন্য অনেক প্রতিযোগী দেশের ক্ষেত্রেও চিত্র প্রায় একই। আর এসব কারণে কোভিডের সময়ে ভিয়েতনামের বিদেশি বিনিয়োগ কমেছে মাত্র 3.25 ভাগ, ইন্দোনেশিয়ার 5.1 ভাগ।
আর বাংলাদেশের কমেছে 19.5%। In spite of many strengths of Bangladesh for attracting foreign investors to leverage such as high GDP growth, last decade average 6.5%, improving purchasing power, demographic dividend to last another several decades, affordable and flexible labor market, and improved manufacturing and export capacity. In spite of everything, the performance of FDI has not been impressive. দেশের বিনিয়োগের চিত্র খুব একটা ভালো ছিল না কোভিডের আগেও। হিসেব বলছে 2019 সালে দেশে বিনিয়োগ এসেছে $159 কোটি, যেখানে ভিয়েতনাম পেয়েছে 1600 কোটি এবং ইন্দোনেশিয়া 2356 কোটি। বিশ্লেষকরা বলছেন এদেশের শুল্ক হারও অনেক বেশি অন্য যে কোনো দেশের চেয়ে। সস্তা শ্রমের কারণে আকর্ষণীয় এই বিনিয়োগ গন্তব্য মার খেয়ে যাচ্ছে দক্ষতার অভাবে, উৎপাদনশীলতা কম হওয়ার কারণেও। Because one is productivity, one is environment enabling, but everything is it is all to do with skills. And I think Bangladesh is really lacking behind in that. I personally feel, we need to create centers of excellence, and this, unless we are able to do that, we will again be left behind. An improved business environment in itself is the biggest incentive that the foreign investors can get. Obviously, a greater linkage between FDI and the domestic economy, and of very systematic investment promotion in order to, as well as retention, to take care of our valued investors who have been here with Bangladesh for many years, which can help Bangladesh attain greater FDI confidence, and at a minimum, a greater spot in the international FDI radar. বিশ্লেষকরা বলছেন স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে চ্যালেঞ্জ আরও বাড়বে, তাই এখনই বিভিন্ন দেশের সাথে আঞ্চলিক জোট গঠনের পরামর্শ দিয়েছেন তারা। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়াতে বহরে যোগ হলো কানাডার বোম্বার্ডিয়ার তৈরি -8 উড়োজাহাজ। বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে একে স্বাগত জানানো হয়। বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে G2G ভিত্তিতে ক্রয় করা 3টি -8 উড়োজাহাজের দ্বিতীয় উড়োজাহাজটি দেশে পৌঁছালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উড়োজাহাজের নাম রেখেছেন আকাশতরী। পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে উড়োজাহাজটি গ্রহণ করেন। আগামী 4 মার্চ তৃতীয় -8 উড়োজাহাজটি দেশে এসে পৌঁছাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজটি বহরে যুক্ত হওয়ার পর উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে মোট 20টিতে। এটা একটা অত্যাধুনিক নতুন প্রজন্মের বিমান, এখানে সমস্ত ডিভাইসগুলোই আছে। আমাদের দেশের বিভিন্ন রুটে আমরা নতুন রুট, আভ্যন্তরীণ রুট, আমাদের যশোর, তারপরে সিলেট, চিটাগাং, ঢাকা, চিটাগাং, এই রুটে আমরা আরও নতুন দিব। প্লাস এই বিমানগুলো দিয়ে আমাদের রিজনাল তো আমরা কভার করব, দিল্লি, চেন্নাই, তারপরে কুয়ালালামপুর, ব্যাংকক আর স্যার কুনমিন পর্যন্ত এইগুলো কভার করবে। করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের সুবিধা পাচ্ছেন না চট্টগ্রামের নারী উদ্যোক্তারা। একে হতাশাজনক বলছে চট্টগ্রাম উইমেন চেম্বার। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। চট্টগ্রামের আফমি প্লাজার কৃষ্টি বুটিক হাউস, এতে স্বাভাবিক সময়ে প্রতিদিন মোট 12,000 টাকারও বেশি মূল্যমানের পণ্য বিক্রি হতো। করোনাকালে লকডাউনে তা নেমে আসে শূন্যে। এখন কিছুটা বিক্রি হলেও আগের চেয়ে অর্ধেকের কম। ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় ও নারী কর্মীদের বেতন দিতে হিমশিম খেলে পরিস্থিতি সামাল দিতে সব শর্ত পূরণ করে ব্যাংক ঋণের আবেদন করেন এর উদ্যোক্তা নুসাত নেইরি কৃষ্টি। জানান অনেক চেষ্টা করেও তা পাচ্ছেন না। আমরা কিন্তু বলেছি যদি ব্যাংকগুলোর সমস্যা থাকে তারা কিন্তু আমাদের চেম্বারের থ্রুতে অ্যাজ এ গ্যারান্টার চেম্বারকে রেখে আমাদেরকে দিতে পারে, বিকজ আমরা কিন্তু সার্টিফাইড, আমাদের আপ টু ডেট ট্রেড লাইসেন্স, টিন সব কিছু আপডেট, তারপরেও কিন্তু আমরা পাচ্ছি না। সো আসলে কোথায় বলবো এখন আর বুঝে পাচ্ছি না, সাফার করে যাচ্ছি আমরা, তারপরও কথা বলে যাচ্ছি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এত কিছুর পরও নারীরা কিন্তু আমরা আমাদের কাজ এগিয়ে যাচ্ছি। একই অবস্থা চট্টগ্রামের অন্য নারী উদ্যোক্তাদেরও। নানা কারণ দেখিয়ে ব্যাংকগুলো সহায়তা করছে না জানিয়ে প্রণোদনা পেতে সরকারের সহায়তা চান তারা। ব্যাংকাররা আমাদেরকে অনেক দিন ঘুরিয়ে অনেক কিছু প্রসেসিং ধরিয়ে দেয় এবং ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করার কাছাকাছি গেলেই ওনারা আমাদেরকে হতাশ করে। আমরা প্রণোদনা পেলে আমরা আরও বেশি আগাতে পারবো এবং এই প্রণোদনাটা আমাদের জন্য খুবই
জরুরি। আমরা ওনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যাতে আমাদের নতুন এন্টারপ্রেনার যারা আছেন তাদেরকে যাতে প্রণোদনা দিয়ে উৎসাহিত করেন। নারী উদ্যোক্তাদের প্রণোদনা সহায়তা পেতে সহযোগিতা করতে এগিয়ে আসে চট্টগ্রাম ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তারপরও এই সংস্থার 2750 জন সদস্যের মধ্যে ব্যাংক ঋণ পেয়েছেন মাত্র 2 জন। সংগঠন থেকে উদ্যোগ নিয়েও সদস্যদের ঋণ পাইয়ে দিতে না পারায় হতাশার কথা জানান তারা। প্রণোদনা পাইনি ধরতে গেলে, 2টাতে পেয়েছে। আর প্রণোদনার মেইন উৎস হচ্ছে যাদের লোন থাকে তাদেরকেই প্রণোদনা দিচ্ছে, এবং যাদের লোন নেই তাদেরকে কিন্তু প্রণোদনা দিচ্ছে না। আমরা ওই প্রণোদনা পাইনি। আমরা আসলে অসম্ভবভাবে হতাশাজনক, আমরা আসলে কাটিয়ে উঠতে পারছি না। ব্যবসায় টিকে থাকতে নারী উদ্যোক্তাদের কর অবকাশ সুবিধা দেওয়ার দাবি চট্টগ্রাম ওমেন চেম্বারের। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ঢাকার কেরানীগঞ্জ থেকে মুন্সিগঞ্জের হাসাড়া পর্যন্ত জেলা মহাসড়কের মান উন্নয়ন ও প্রশস্ততা বাড়ানো হবে 180 কোটি 9 লাখ টাকা ব্যয়ে, যা বাস্তবায়ন করবে মীর আক্তার হোসেন লিমিটেড। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কাছ থেকে 30,000 মেট্রিক টন ইউরিয়া সার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন কিনবে। এজন্য ব্যয় হবে 90 কোটি 72 লাখ টাকা। উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণের। 89 কোটি 73 লাখ টাকা ব্যয়ে যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে আতাউর রহমান খান লিমিটেড এবং মাহবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 67 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5385-তে। বেচা কেনা হয়েছে মাত্র 530 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 190টির, কমেছে 35টির দর, আর অপরিবর্তিত আছে 118টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। বিগত 6টি সেশনসে মার্কেটে একটি ডাউন ট্রেন্ড এক্সপিরিয়েন্স করে। মার্কেটে প্যানিক সেলের ফলে ইনভেস্টরদের মধ্যে কনফিডেন্স অনেকটাই কমে যায়। সাবসিকুয়েন্ট প্রাইস কারেকশনের ফলে যেটা হচ্ছে যে মার্কেটে অনেকগুলো শেয়ারসেরই এখন ফ্লোর প্রাইসে, এবং ফ্লোর প্রাইসে থাকার কারণে মার্কেটে একটি লুক্রেটিভ প্রাইসে শেয়ারগুলো পাওয়া যাচ্ছে, এবং যার একটি রেজাল্ট আমরা আজকে দেখতে পাচ্ছি যে আজকে মার্কেট অলমোস্ট 68 পয়েন্ট ইনক্রিজ করেছে। কিন্তু মার্কেটে এখনও ইনভেস্টরদের পার্টিসিপেশন অনেকটাই কম, কারণ আজকে মার্কেটে টার্নওভার ছিল মাত্র 530 কোটি টাকার। আজকে টার্নওভার শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো 124 কোটি টাকার লেনদেন করে, এবং তার পরপরই অবস্থান করে রুবি, ব্যাডবিসি, বেক্সিমকো ফার্মা এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স। আজকে সবগুলো সেক্টরের প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়েছে, এবং ইন্স্যুরেন্স সেক্টরে তার সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েশন হয়। ইন্ডেক্সের টপ 5 কন্ট্রিবিউটর মধ্যে ছিল ওয়ালটন, রবি, বেক্সিমকো ফার্মা এবং বিকন ফার্মা। আজকে মিসেলেনিয়াস সেক্টর টার্নওভারের শীর্ষে অবস্থান করছে 26% কন্ট্রিবিউট করে টার্নওভারে, এবং তার পরপর অবস্থান করছে ফার্মা এবং টেলিকমিউনিকেশন সেক্টর। 6 বছরে প্রায় 100টি প্রতিষ্ঠান কিনে নিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। প্রতি মাসে 1-এর অধিক কোম্পানি অধিগ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। যেসব প্রতিষ্ঠানের অধিকাংশই মেধা এবং প্রযুক্তি নির্ভর। অ্যাপলের পাশাপাশি উদীয়মান প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোকে কিনে নেওয়ার অভিযোগ আছে অন্য 3 টেক জায়ান্ট অ্যামাজন, মাইক্রোসফট এবং ফেসবুকের বিরুদ্ধেও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রতি 3 থেকে 4 সপ্তাহের ব্যবধানে একটি নতুন প্রতিষ্ঠান কিনে নেয় প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। মঙ্গলবার শেয়ার হোল্ডারদের বার্ষিক সভায় এ তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক। একই সাথে প্রযুক্তি এবং মেধা নির্ভর আরও কোম্পানি অধিগ্রহণের লক্ষ্যে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন কুক। গেল দশকে অ্যাপলের সবচেয়ে বড় অধিগ্রহণ ছিল হেডফোন নির্মাতা প্রতিষ্ঠান বিটস ইলেকট্রনিক্স। মার্কিন এই প্রতিষ্ঠানকে $3 বিলিয়ন বিনিময়ে কিনে নেয় অ্যাপল। আর 2018 সালে বিখ্যাত মিউজিক রিকগনিশন সফটওয়্যার কোম্পানি শাজামকে কিনে নেয় $400 মিলিয়ন বিনিময়ে। অ্যাপল মূলত সম্ভাবনাময় ছোট প্রযুক্তি কোম্পানিগুলোকে কিনে নিয়ে তাদের প্রযুক্তিগুলোকে নিজেদের পণ্যে ব্যবহার করে। যেমন ইসরায়েলের 3D সেন্সিং কোম্পানি প্রাইম সেন্সকে কিনে নিয়ে নিজেদের ফেস আইডি প্রযুক্তিতে ব্যবহার করছে প্রতিষ্ঠানটি। ছোট প্রযুক্তি প্রতিষ্ঠানের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার কোম্পানির প্রতিও আগ্রহ আছে অ্যাপলের। 2019 সালে স্বচালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ড্রাইভ.এআইকে অধিগ্রহণ করে প্রতিষ্ঠানটি। আর 2016 সালে $1 বিলিয়ন বিনিময়ে চীনা রাইড শেয়ারিং কোম্পানি ডিডি চাসিংকে কিনে নেয় অ্যাপল। সব মিলিয়ে 6 বছরে 100টির মতো কোম্পানি অধিগ্রহণ করেছে অ্যাপল। তবে প্রতিষ্ঠানটির দাবি তারা সেসব কোম্পানিকেই অধিগ্রহণ করে যাদের প্রযুক্তি অ্যাপল নিজেদের কাজে ব্যবহার করতে পারে।
2013 সালে ইলন মাস্ক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুকের কাছে টেসলা বিক্রি করতে চাইলেও সেটি কেনেনি অ্যাপল। তবে নিজেদের প্রতিদ্বন্দ্বী সম্ভাবনাময় ছোট প্রতিষ্ঠানগুলোকে বড় প্রতিষ্ঠান হয়ে ওঠার আগেই কিনে নেয়ার অভিযোগ আছে অ্যাপল সহ বাকি 3 প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট, অ্যামাজন এবং ফেসবুকের বিরুদ্ধে। মাইক্রোসফট লিঙ্কডইনকে কিনে নেয় $26 বিলিয়ন বিনিময়ে, অ্যামাজন হোল ফুডসকে কিনে $13.7 বিলিয়ন, আর ফেসবুক তার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপকে অধিগ্রহণ করে $19 বিলিয়ন বিনিময়ে। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।